কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গল্প পরিণীতা, পর্ব 2। শ্যামবাজারে এক বড়লোকের ঘরে বহুদিন হইতেই শেখরের বিবাহের কথাবার্তা চলিতেছিল। সেদিন তাহারা দেখিতে আসিয়া আগামী মাঘের কোনো একটা শুভ দিন স্থির করিয়া যাইতে চাহিলেন, কিন্তু শেখরের জননী স্বীকার করিলেন না। ঝিকে দিয়া বাহিরে বলিয়া পাঠাইলেন, ছেলে নিজে দেখিয়া আসিয়া পছন্দ করিলে তবে বিবাহ দিব। নবীন রায়ের চোখ ছিল শুধু টাকার দিকে। তিনি গৃহিণীর এই গোলমেলে কথায় অপ্রসন্ন হইয়া বলিলেন, এ আবার কি কথা? মেয়ে তো দেখাই আছে, কথাবার্তা পাকা হয়ে যাক, তারপরে আশীর্বাদ করবার দিন ভালো করে দেখলেই হবে। তথাপি গৃহিণী সম্মত হইলেন না, পাকা কথা কহিতে দিলেন না। নবীন রায় সেদিন রাগ করিয়া অনেক বেলায় আহার করিলেন এবং দিবানিদ্রাটা বাহিরের ঘরেই দিলেন। শেখরনাথ লোকটি ছিল শৌখিন। সে তেতলার যে ঘরটিতে থাকে সেটি অতিশয় সুসজ্জিত। দিন 5-6 পরে একদিন অপরাহ্ন বেলায় সে সেই ঘরের বড় আয়নার সম্মুখে দাঁড়াইয়া মেয়ে দেখিতে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। ললিতা ঘরে ঢুকিল। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, বউ দেখতে যাবে না? শেখর ফিরিয়া চাহিয়া বলিল, এই যে, কই বেশ করে সাজিয়ে দাও দেখি, বউ যাতে পছন্দ করে। ললিতা হাসিল, বলিল, এখন তো আমার সময় নেই শেখরদা, আমি টাকা নিতে এসেছি বলিয়া বালিশের তলা হইতে চাবি লইয়া একটা দেরাজ খুলিয়া গনিয়া গুটি কয়েক টাকা আঁচলে বাঁধিয়া লইয়া যেন কতকটা নিজের মনেই বলিল, টাকা তো দরকার হলেই নিয়ে যাচ্ছি, কিন্তু এ শোধ হবে কি করে? শেখর চুলের এক পাশ বুরুশ দিয়া সযত্নে উপরের দিকে তুলিয়া দিয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল, শোধ হবে না হচ্ছে? ললিতা বুঝিতে পারিল না, চাহিয়া রহিল। শেখর বলিল, চেয়ে রইলে বুঝতে পারলে না? ললিতা মাথা নাড়িয়া বলিল, না, আরও একটু বড় হও, তখন বুঝতে পারবে বলিয়া শেখর জুতা পায়ে দিয়া বাহির হইয়া গেল। রাত্রে শেখর একটা কোচের উপর চুপ করিয়া শুইয়াছিল। মা আসিয়া ঘরে ঢুকিলেন। সে তাড়াতাড়ি উঠিয়া বসিল। মা একটা চৌকির উপর বসিয়া পড়িয়া বলিলেন, মেয়ে কী রকম দেখে এলি রে? শেখর মায়ের মুখের দিকে চাহিয়া হাসিয়া বলিল, বেশ। শেখরের মায়ের নাম ভুবনেশ্বরী। বয়স প্রায় 50-এর কাছে আসিয়াছিল, কিন্তু এমনই সুন্দর তাহার দেহের বাঁধন যে দেখিলে 35-36-এর অধিক মনে হইত না। আবার এই সুন্দর আবরণের মধ্যে যে মাতৃ হৃদয়টি ছিল তাহা আরও নবীন, আরও কোমল। তিনি পাড়াগাঁয়ের মেয়ে। পাড়াগাঁয়ে জন্মিয়া সেইখানেই বড় হইয়াছিলেন বটে, কিন্তু শহরের মধ্যেও তাহাকে একদিনের জন্য বেমানান দেখায় নাই। শহরে চাঞ্চল্য, সজীবতা এবং আচার ব্যবহারও যেমন তিনি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করিতে পারিয়াছিলেন, জন্মভূমির নিবিড় নিস্তব্ধতা ও মাধুর্যও তেমনই হারাইয়া ফেলেন নাই। এই মাটি যে শেখরের কত বড় গর্বের বস্তু ছিল সে কথা তাহার মাও জানিতেন না। জগদীশ্বর শেখরকে অনেক বস্তু দিয়াছিলেন, অনন্য স্বাস্থ্য, রূপ, ঐশ্বর্য, বুদ্ধি, কিন্তু এই জননীর সন্তান হইতে পারার ভাগ্যটাকেই সে কায়মনে ভগবানের
সবচেয়ে বড় দান বলিয়া মনে করিত। মা বলিলেন, বেশ বলে চুপ করে রইলি যে রে? শেখর আবার হাসিয়া মুখ নিচু করিয়া বলিল, যা জিজ্ঞেস করলে তাই তো বললুম। মাও হাসিলেন, বলিলেন, কই বললি রং কেমন ফর্সা? কার মতো হবে? আমাদের ললিতার মতো। শেখর মুখ তুলিয়া বলিল, ললিতা তো কালো মা, ওর চেয়ে ফর্সা। মুখ চোখ কেমন? তাও মন্দ নয়, তবে কর্তাকে বলি। এবার শেখর চুপ করিয়া রহিল। মা ক্ষণকাল পুত্রের মুখের দিকে চাহিয়া থাকিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া উঠিলেন, হ্যাঁ রে, মেয়েটি লেখাপড়া শিখেছে কেমন? শেখর বলিল, সে তো জিজ্ঞাসা করিনি মা। অতিশয় আশ্চর্য হইয়া মা বলিলেন, জিজ্ঞেস করিসনি কি রে? যেটা আজকাল তোদের সবচেয়ে দরকারি জিনিস, সেইটাই জেনে আসিসনি? শেখর হাসিয়া বলিল, না মা, ও কথা আমার মনেই ছিল না। ছেলের কথা শুনিয়া এবার তিনি রীতিমতো বিস্মিত হইয়া ক্ষণকাল তাহার মুখপানে চাহিয়া থাকিয়া হাসিয়া উঠিয়া বলিলেন, তবে তুই ওখানে বিয়ে করবি না দেখছি। শেখর কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু এই সময়ে ললিতাকে ঘরে ঢুকিতে দেখিয়া চুপ করিয়া গেল। ললিতা ধীরে ধীরে ভুবনেশ্বরীর পিছনে আসিয়া দাঁড়াইল। তিনি বাঁ হাত দিয়া তাহাকে সম্মুখের দিকে টানিয়া আনিয়া বলিলেন, কি মা? ললিতা চুপি চুপি বলিল, কিচ্ছু না মা। ললিতা পূর্বে ইহাকে মাসিমা বলিত, কিন্তু তিনি নিষেধ করিয়া দিয়া বলিয়াছিলেন, তোর আমি মাসি হই নে ললিতে, মা হই। তখন হইতে সে মা বলিয়া ডাকিত। ভুবনেশ্বরী তাহাকে বুকের আরও কাছে টানিয়া লইয়া আদর করিয়া বলিলেন, কিচ্ছু না, তবে বুঝি আমাকে শুধু একবার দেখতে এসেছিল? ললিতা চুপ করিয়া রহিল। শেখর কহিল, দেখতে এসেছে, রাঁধবে কখন? মা বলিলেন, রাঁধবে কেন? শেখর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কে তবে ওদের রাঁধবে মা? ওর মামাও সেদিন বললেন, ললিতাই রাঁধাবাড়া সব কাজ করবে। মা হাসিয়া উঠিলেন, বলিলেন, ওর মামার কি, যা হোক একটা বলিলেই হলো। ওর বিয়ে হয়নি, ওর হাতে খাবে কি? আমাদের বামুন ঠাকুরকে পাঠিয়ে দিয়েছি, তিনিই রাঁধবেন। বড় বৌমা আমাদের রান্নাবান্না করছেন, আমি দুপুরবেলা ওদের বাড়িতেই আজকাল খাই। শেখর বুঝিল, মা এই দুঃখী পরিবারের গুরুভার হাতে তুলিয়া লইয়াছেন। সে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া চুপ করিল। মাসখানেক পরে একদিন সন্ধ্যার পর শেখর নিজের ঘরে কোচের ওপর কাত হইয়া একখানি ইংরাজি নভেল পড়িতেছিল। বেশ মন লাগিয়া গিয়াছিল। এমন সময় ললিতা ঘরে ঢুকিয়া বালিশের তলা হইতে চাবি লইয়া সারা শব্দ করিয়া দেরাজ খুলিতে লাগিল। শেখর বই হইতে মুখ না তুলিয়াই বলিল, কি? ললিতা বলিল, টাকা নিচ্ছি। শেখর হু বলিয়া পড়িতে লাগিল। ললিতা আঁচলে টাকা বাঁধিয়া উঠিয়া দাঁড়াইল। আজ সে সাজিয়া গুজিয়া আসিয়াছিল। তাহার ইচ্ছা শেখর চাহিয়া দেখে। কহিল, 10 টাকা নিলুম শেখরদা। শেখর আচ্ছা বলিল, কিন্তু চাহিয়া দেখিল না। অগত্যা সে এটা ওটা নাড়িতে লাগিল, মিশামিশি দেরি করিতে লাগিল। কিছুতেই যখন ফল হইল না, তখন ধীরে ধীরে বাহির হইয়া গেল। কিন্তু গেলেই তো চলে না, আবার তাহাকে ফিরিয়া আসিয়া দোরগোড়ায় দাঁড়াইতে হইল। আজ তাহারা থিয়েটার দেখিতে যাইবে। শেখরের বিনা হুকুমে সে যে কোথাও বাইরে যাইতে পারে না, ইহা সে জানিত। কেহই তাহাকে ইহা বলিবার
বলিয়া দেয় নাই, কিংবা কেন কী জন্য এসব তর্কও কোনো দিন মনে উঠে নাই। কিন্তু জীব মাত্রেরই যে একটা স্বাভাবিক সহজ বুদ্ধি আছে, সেই বুদ্ধি তাহাকে শিখাইয়া দিয়াছিল অপরে যা ইচ্ছা করিতে পারে, যেখানে খুশি যাইতে পারে, কিন্তু সে পারে না, স্বাধীনও নয়, এবং মামা মামির অনুমতি তাহারকে যথেষ্ট নয়। সে দ্বারের অন্তরালে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, আমরা যে থিয়েটার দেখতে যাচ্ছি। তাহার মৃদু কণ্ঠ শেখরের কানে গেল না। সে জবাব দিল না। ললিতা তখন আরও একটু গলা চড়াইয়া বলিল, সবাই আমার জন্যে দাঁড়িয়ে রয়েছে যে। এবার শেখর শুনিতে পাইল। বইখানা একপাশে নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে? ললিতা একটুখানি রুষ্টভাবে বলিল, এতক্ষণে বুঝি কানে গেল, আমরা থিয়েটারে যাচ্ছি যে। শেখর বলিল, আমরা কারা? আমি আন্নাকালী, চারুবালার ভাই চারুবালা, তার মামা। মামাটি কে? ললিতা বলিল, তার নাম গিরিনবাবু। 5-6 দিন হলো মুঙ্গেরের বাড়ি থেকে এসেছেন, এখানে বিয়ে পড়বেন। বেশ লোক সে। বাহ, নাম ধাম পেশা, এই যে দিব্যি আলাপ হয়ে গেছে দেখছি। তাতেই 4-5 দিন মাথার টিকিটি পর্যন্ত দেখতে পাইনি। তাস খেলা হচ্ছিল বোধ করি। হঠাৎ শেখরের কথা বলার ধরন দেখিয়া ললিতা ভয় পাইয়া গেল। সে মনে করে নাই এরূপ একটা প্রশ্ন উঠিতে পারে। সে চুপ করিয়া রহিল। শেখর বলিল, একদিন খুব তাস চলছিল না? ললিতা ঢোক গিলিয়া মৃদুস্বরে কহিল, চারু বললে যে। চারু বললে? কি বললে? বলিয়া শেখর মাথা তুলিয়া একবার চাহিয়া দেখিয়া কহিল, একেবারে কাপড় পরে তৈরি হয়ে আসা হয়েছে, আচ্ছা যাও। ললিতা গেল না, সেইখানেই চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। পাশের বাড়ির চারুবালা তাহার সমবয়সী এবং সই। তাহারা ব্রাহ্ম। শেখর ওই গিরিনকে ছাড়া তাহাদের সকলকেই চিনিত। গিরিন 5-7 বছর পূর্বে কিছুদিনের জন্য একবার এদিকে আসিয়াছিল। এতদিন বাগিপুরে পড়িত। কলিকাতায় আসিবার প্রয়োজন নাই, আসেও নাই। তাই শেখর তাহাকে চিনিত না। ললিতা তথাপি দাঁড়াইয়া আছে দেখিয়া বলিল, মিছে দাঁড়িয়ে রইলে কেন, যাও। বলিয়া মুখে সমুখে বই তুলিয়া লইল। মিনিট 5 চুপ করিয়া থাকার পরে ললিতা আবার আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, যাব? যেতেই তো বললুম ললিতা। শেখরের ভাব দেখিয়া ললিতার থিয়েটার দেখিবার স্বাদ লোপ পাইল, কিন্তু তাহার না গেলেও যে নয়। কথা হইয়াছিল সে অর্ধেক খরচ দিবে এবং চারুর মামা অর্ধেক দিবে। চারুদের ওখানে সকলেই তাহার জন্য অধীর হইয়া অপেক্ষা করিতে এবং বিলম্ব হইতেছে। তাহাদের অধৈর্যও তত বাড়িতেছে। ইহা সে চোখের উপর দেখিতে লাগিল, কিন্তু উপায়ও খুঁজিয়া পাইল না। অনুমতি না পাইয়া যাইবে এত সাহস তাহার ছিল না। আবার মিনিট 2-3 নিঃশব্দে দাঁড়িয়া থাকিয়া বলিল, শুধু আজকের দিনটি, যাব? শেখর বইটা একপাশে ফেলিয়া দিয়া ধমকাইয়া উঠিল, বিরক্ত করো না ললিতা, যেতে ইচ্ছে হয় যাও। ভালো মন্দ বোঝবার তোমার যথেষ্ট বয়স হয়েছে। ললিতা চমকাইয়া উঠিল। শেখরের কাছে বকুনি খাওয়া তাহার নূতন নহে। অভ্যাস ছিল বটে, কিন্তু 2-3 বছরের মধ্যে এরকমটি শুনে নাই। ওদিকে বন্ধুরা অপেক্ষা করিয়া আছে, সেও কাপড় পরিয়া প্রস্তুত হইয়াছে। ইতিমধ্যে টাকা আনিতে আসিয়া এই বিপত্তি ঘটিয়াছে।
এখন তাহাদের কাছেই বা সে কি বলিবে। কোথাও যাওয়া আসা সম্বন্ধে পর্যন্ত তাহার শেখরের তরফ হইতে অবাধ স্বাধীনতা ছিল। সেই জোরেই একেবারে কাপড় পরিয়া সাজিয়া আসিয়াছিল। এখন শুধু সেই স্বাধীনতাই এমন রূঢ়ভাবে খর্ব হইয়া গেল তাহা নহে। যে জন্য হইল সে কারণটা যে কত বড় লজ্জার, তাহাই আজ তাহার 13 বছর বয়সে প্রথম উপলব্ধি করিয়া সে মরমে মরিয়া যাইতে লাগিল। অভিমানে চোখ অশ্রুপূর্ণ করিয়া সে আরও মিনিট 5 নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। নিজের ঘরে গিয়া ঝিকে দিয়া আন্নাকালীকে ডাকাইয়া আনিয়া তাহার হাতে 10টা টাকা দিয়া কহিল, তোরা আজ যা কালী, আমার বড় অসুখ করছে, সইকে বলগে, আমি যেতে পারবো না। কালী জিজ্ঞাসা করিল, কি অসুখ শেষদি? মাথা ধরেছে, গা বমি বমি করছে, ভারী অসুখ করছে বলিয়া সে বিছানার পাশ ফিরিয়া শুইল। তারপর চারু আসিয়া সাদাসাদি করিল, পিড়াপিড়ি করিল, মামিকে দিয়া সুপারিশ করাইল, কিন্তু কিছুতেই তাহাকে রাজি করিতে পারিল না। আন্নাকালী হাতে 10টা টাকা পাইয়া যাওয়ার জন্য ছটপট করিতেছিল। পাছে এইসব হাঙ্গামায় পড়িয়া যাওয়া বন্ধ হয় সেই ভয়ে সে চারুকে আড়ালে ডাকিয়া টাকা দেখাইয়া বলিল, শেষদির অসুখ করছে, সে নাই গেল চারুদি, আমাকে টাকা দিয়েছে, এই দেখো, আমরা যাই চলো। চারু বুঝিল আন্নাকালী বয়সে ছোট হইলেও বুদ্ধিতে কাহারও অপেক্ষা খাটো নয়। সে সম্মত হইয়া তাহাকে সঙ্গে করিয়া চলিয়া গেল। বন্ধুরা, দ্বিতীয় পর্ব এখানে সমাপ্ত করলাম। আগামী পর্ব জন্য তোমরা প্রস্তুত থেকো। গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। কেমন?